বদলে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম। এবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যদি আপনি আপনাদের ব্যাংকে পেতে চান, তাহলে আপনাদের এই 5টি নিয়ম মানতেই হবে। এর মধ্যে এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার, এবং এই 5টি নিয়ম যদি আপনি না মানেন না, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো টাকা পাবেন না। তো কোন কোন নিয়ম মানতে হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখ। বন্ধুরা, আগামী 1 জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এর আগে আমরা বলেছিলাম যে আপাতত অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাদেরকে আবেদন করতে হবে না। যারা যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই পেয়ে যাবেন, কিন্তু এই 5টি নিয়ম বা 5টি শর্ত কিন্তু আপনাদেরকে অবশ্যই মানতে হবে। তো কী কী শর্ত চলুন এক এক করে জেনে নিন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে যারা যারা টাকা পেতেন, যেই অ্যাকাউন্টে টাকা পেতেন, সেই অ্যাকাউন্টে যদি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতে চান, তাহলে প্রথমে যে কাজটিকে আপনাকে করতে হবে বা প্রথম যে নিয়মটিকে আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে আপনাদের ওই অ্যাকাউন্টটাতে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অনেক সময় এমনটাও হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের যে অ্যাকাউন্টে ঢুকেছিল সেই অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক নেই, ডিবিটি লিঙ্ক রয়েছে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে এরকম যদি মিসম্যাচ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা আগে যেই অ্যাকাউন্ট নম্বরটি আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, সেই অ্যাকাউন্ট নম্বরটিতে পার্টিকুলার সেই অ্যাকাউন্ট নাম্বারটিতেই আপনারা ডিবিটি লিঙ্ক করিয়ে নিন। যদি আপনারা ডিবিটি লিঙ্ক করিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। 1 জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কিন্তু ডিবিটি লিঙ্ক মাস্ট, ডিবিটি লিঙ্ক অবশ্যই করে নেবেন, কারণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, তার জন্য ডিবিটি লিঙ্ক করতে হবে। এটা গেল হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়ত হচ্ছে অন্ন ভাণ্ডারের জন্যে কিন্তু আপনাকে আর নতুন করে আপাতত আবেদন করতে হবে না, কিন্তু কিছু কিছু মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে। তো কাদের করতে হবে? দেখুন, যেই সমস্ত মহিলারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাননি, সে যে কোনো কারণেই হোক না কেন, তো সেই সমস্ত মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে। কবে থেকে আবেদন করবেন? জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদনের পোর্টাল চালু হয়ে যাবে, ঠিক আছে? তো তখন আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। তার জন্য কি কি শর্ত রয়েছে সেটাও জানাবো। আবেদন করতে পারবেন, তারপর আপনাদের আবেদন মঞ্জুর হলে পরে জুন মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা ঢোকার কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ ক্লিয়ার হয়ে গেল যে আপনারা জুন মাসের 1 তারিখ থেকে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাকে আবেদন করতে হবে, এবং আপাতত এটিকে অনলাইনেই করতে হবে, অফলাইনে কোনো কিছু রাখা আপাতত হয়নি, অনলাইনেই করতে হবে। দেখুন, তো কারা কারা আবেদন করতে পারবেন, এবং এখানেই না লুকিয়ে রয়েছে যে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। দেখুন, 25 থেকে 60 বছর বয়সী সব মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। 25 বছরের যদি কম হয় অথবা যদি 60 বছরের বেশি হয়, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। যদি 60 বছরের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে বার্ধক্য ভাতার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। যে সমস্ত মহিলার বয়স 25 বছরের কম অথবা 60 বছরের বেশি, তারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। যদি আবেদন করেনও, তো আপনাদের আবেদন ক্যান্সেল হয়ে যাবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেননি, তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পে আবেদন করতে পারবেন। নতুন আবেদনকারীরা 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। 1 জুনে করবেন, তারপর কিছুদিনের মধ্যেই সেটি ভেরিফাই হয়ে যাবে, অ্যাপ্রুভড হয়ে যাবে, এবং জুন মাসে আপনারা টাকা পেয়ে যাবেন। অন্যান্যরা যেমন জুন মাসের 1 তারিখে পাবে, আপনারাও জুন মাসেই পেয়ে যাবেন, কোনো চিন্তার ব্যাপার নেই। দেখুন, এখন আবেদনপত্রগুলো শুধুমাত্র এমনটা নয় যে আবেদন করলে পরেই সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আবেদনপত্রগুলো যদি গ্রামীণ এলাকা হয়, তাহলে সেক্ষেত্রে বিডিও সাহেব, এবং শহরি এলাকায় হলে সেটা হচ্ছে মহকুমা শাসক অথবা এসডিও দ্বারা যাচাই করা হবে। তারপরে সেই তালিকা জেলা শাসকের অনুমোদনের জন্য পাঠানো হবে। কলকাতা পৌর নিগমের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই প্রক্রিয়াটি কলকাতা পৌর নিগমের আধিকারিকদের দ্বারা সম্পূর্ণ করা হবে। অনুমোদন এলেই সংশ্লিষ্ট আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনা পোর্টালের জন্য আপলোড করা হবে, এবং একবার যদি আপনাদের নাম আপলোড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারপর থেকে আপনাদের আর কোনো চিন্তা নেই। প্রতি মাসে আপনারা অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা, সেটা আপনি পেতে থাকবেন।
জেলাগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শাসকগণ এবং কলকাতা পৌর নিগম এলাকার ক্ষেত্রে কলকাতা পৌর নিগমের কমিশনার যিনি থাকবেন তিনি অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন, অর্থাৎ তিনি অনুমোদন করবেন যে অ্যাপ্লিকেশনটি এসছে সেটা আদৌ মানে ভ্যালিড নাকি সেটা ভ্যালিড নয়। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগে যাদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেই সমস্ত প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনা একবারে অটোমেটিক্যালি স্থানান্তরিত হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে, তাদের খুব একটা কোনো কিছু করার দরকার পড়বে না। এখন ব্যাপারটি হচ্ছে কারা কারা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এখানেই রয়েছে আরও 3 থেকে 4টি নিয়ম। দেখুন, কেউ যদি কেন্দ্র সরকারের চাকরি করে অথবা কেউ যদি রাজ্য সরকারের অধীনে কোনো চাকরি করেন অথবা যদি নিয়মিত বেতন পান অথবা যদি নিয়মিত পেনশন পান বা কোনো স্ট্যাচুটরি বডি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, কোনো স্থানীয় সরকারি সংস্থা অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অথবা অশিক্ষক কর্মী হিসাবে যদি আপনি কাজ করে থাকেন এবং যদি আপনি এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আর এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, কারণ যখন স্ক্রুটনি হবে লক্ষ্মীর ভাণ্ডারের লিস্টটি তখন কিন্তু আপনাদের নাম বাতিল হয়ে যাবে। হয়তো আপনারা জুন মাসের 1 তারিখে পেয়ে যাবেন কিন্তু তারপরে কিন্তু আপনাদের টাকা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি আপনি দেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পাবেন না। দেখুন, ইনকাম ট্যাক্স না 2 রকমের হয়। অনেকে রয়েছে জেরো ইনকাম ট্যাক্স পে করে, অর্থাৎ ইনকাম ট্যাক্স পে করে কিন্তু সেক্ষেত্রে জেরো কোনো টাকা পেমেন্ট করে না, তারা দিতে পারবে। অর্থাৎ জেরো ইনকাম ট্যাক্স পেমেন্ট করলে তারা দিতে পারবে, কিন্তু কেউ যদি ইনকাম ট্যাক্স যদি নর্মালি পেমেন্ট করে তাহলে সেক্ষেত্রে তিনি এই প্রকল্পের জন্য এলিজেবল নন। আগের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন এমন যদি কোনো মৃত, এমন যদি কোনো শিফটেড বা ডিলিটেড বা অনুপস্থিত ভোটার যদি থাকেন যারা এসআইআর 2026 চলাকালীন চিহ্নিত হয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ প্রায় ধরুন 57 লক্ষ নাম বাদ গেছে এসআইআরের ফলে প্রথমেই, অর্থাৎ খসড়া তালিকাতে। সেখানে ধরুন 40% আমি যদি মেয়ে ধরে থাকি, তার মধ্যে ধরুন 25-এর উপরে ধরুন তারও 30%, প্রায় 10 লাখের মতন হবে। তো সেই নাম পুরোপুরিভাবে বাদ যাবে। এবং এছাড়া যে সমস্ত মহিলারা রয়েছেন যারা রাজ্য সরকারি কাজ করেন বা কেন্দ্র সরকারি কাজ করেন তারা বাদ যাবে। ঠিক আছে, এছাড়া আপনারা জানিয়ে দিই যে কারোর নাম যদি এসআইআরে বাদ চলে যায় এবং তিনি যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করেন তাহলে যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে কোনো কিছু আসছে ততদিন পর্যন্ত তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে থাকবেন। এবং কেউ যদি সিএর জন্য আবেদন করেন তাহলে তিনিও যতদিন না পর্যন্ত তিনি পাচ্ছেন সিএর কাগজ ততদিন পর্যন্ত তিনি পেতে থাকবেন। তারপরে যদি এমনটা হয় যে তিনি কোনো কারণে সিএর কাগজ পেলেন না তাহলে তারপরে তার নাম বাদ চলে যাবে। অথবা এমন হলো যে ট্রাইব্যুনালে যদি কারোর আবেদন যদি খারিজ হয়ে যায় তাহলে তার নামও এই লিস্ট থেকে বাদ হয়ে যাবে, অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে তার নাম পুরোপুরিভাবে বাদ চলে যাবে এবং তিনি কিন্তু ভবিষ্যতে আর কোনোদিনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।